গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে রবিবার, আর রবিবার মানে আমাদের ঘরে স্পেশাল কিছু হবেই। তো চিকেনই হচ্ছে, এই যে এখানে চিকেনের তরকারি রয়েছে, চিকেন কষা কিছুটা তুলে রেখেছি। আর এইখানে করবো আজকে বাসন্তী পোলাও, তোমরা দেখে বুঝতেই পেরে গেছো। তো কড়াইতে এই যে সাদা তেল আর ঘি মিশিয়ে দিয়েছি। ঘিটা বেশি দিই না, আমার খুব একটা সহ্য হয় না। তো মানে দুবেলায় ধরো ঘিয়ের রান্না যদি খাই না, অবস্থা খারাপ হয়ে যাবে। তো যেই কারণে ঘিটা অল্পই দিই, সামান্য গন্ধের জন্য। তাছাড়া সাদা তেলেই রান্নাটা বেশিরভাগটা করি। চালটা ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, আর একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম। ফুড কালারটা দেখলাম ঘরে নেই, আগে একটা ছিল, সেটা অনেক দিনকার বলে ফেলে দিয়েছিলাম, তারপর আর কেনা হয়নি। তো ভাবলাম তাহলে হলুদ দিয়ে করা যাক। দেখলাম যে না, কোনো কালারের ডিফারেন্স কিছু হয়নি, ঠিকঠাকই ছিল। তো এই যে চালটা এখন দেখো তেলের মধ্যে ভেজে নিলাম। এরপরে গরম জল দেবো। চালটা নিয়েছি হচ্ছে 4 কাপ চাল, তো এর মধ্যে 8 কাপ জল দিতে হবে, মানে তার ডবল জল দিয়ে সেদ্ধ করে নেবো। আর সেদ্ধ করার পর একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টা। আধ ঘন্টা পর পুরো পোলাওটা একদম ঝরঝরে হয়ে যাবে। ওই আধ ঘন্টাটা হচ্ছে মেন পোলাও ঝরঝরে করার একটা স্পেশাল টাইম বলতে পারো। যারা ওই আধ ঘন্টা টাইম দেয় না এবং সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে, তাদের ক্ষেত্রেই হয় যে পোলাওটা ঘেঁটে যায়। তো তোমরা এই জিনিসটা একটু ফলো করো। আমার একটা বন্ধুকেও আমি বলে দিয়েছিলাম, সেও এটা ফলো করেছিল। তো একদম ভালো হয়, এই জিনিসটা ফলো করো। আধ ঘন্টা পোলাওটা হয়ে যাওয়ার পর রেস্ট দিও, দেখবে পুরো ঝরঝরে হয়ে যাবে। তো এই যে আমার রান্না কমপ্লিট। আমি তো চিকেন কষা দিয়ে খেয়ে নিয়েছি, ঝোল বা তরকারি আর দরকারি পড়েনি। আর পোলাওটাই আমি খেতে ভীষণ ভালোবাসি। চিকেন যেদিনকে হয় সেদিনকে রাইস বা পোলাও হলেই ভালো লাগে, অথবা চিলি চিকেন। তো আজকে সন্ধেবেলা সুপর্ণা এসেছে আমাদের বাড়িতে। ও করেছিল আজকে চিংড়ি মাছের মালাইকারি, তো আমাকে দিতে এসেছিলো। এই যে দেখো, সুপর্ণার বর, ছেলে আর সুপর্ণা। তো আমাকে চিংড়ি মাছের মালাইকারি দিতে এসেছিলো, আর আমিও ওকে টিফিন বক্সে করে বাসন্তী পোলাও আর চিকেন পাঠিয়েছি, বাড়িতে গিয়ে খাবে। আমরা একটু গল্প করছিলাম আর চা করেছিলাম, চা খেলাম সবাই। আমার বন্ধুদের মধ্যে, মানে আয়ুষের স্কুল ফ্রেন্ড হিসেবে আমার যারা বন্ধু হয়েছে, তাদের মধ্যে সুপর্ণার বাড়িটা কাছে, আর ওর হাজব্যান্ড শনি রবিবার বাড়িতে আসে, তো ও সুযোগ পেলেই আসতে পারে আমাদের বাড়িতে। আর আমারও খুব ভালো লাগে, খুবই ভালো সময় কাটলো আজকে রবিবার সন্ধ্যেটা। ভেবেছিলাম বিকেলে কোথাও বেরোবো, বিকেলে বৃষ্টি হচ্ছিলো, পার্কে বা কোথাও যেতে পারিনি। ও আসতে সময়টা খুব ভালো কাটলো, খুবই ভালো কাটলো, এবং আমার মনটাও ভালো হয়ে গেল। আর হ্যাঁ, কালকে আয়ুষের একটা এক্সাম আছে, সেটা হচ্ছে উইকলি টেস্ট, 25 নম্বরে বেঙ্গলি এক্সাম। তো আমি রাত্রিবেলা ঘুমানোর আগে ওকে একটুখানি পড়িয়ে নিয়েছিলাম। বাংলায় ও খুব ভালো করে আর কি, ভালো পরীক্ষা দেয়। তবে ওই হাতের লেখার জন্য টুকিটাকি নাম্বার কাটা যায়, তাছাড়া ফুল মার্কসই পেত, কিন্তু হাতের লেখার জন্য নাম্বার কাটা যায়। তো ওই জন্য ওকে খুব একটা পড়ায়নি, যেহেতু পারবে, বারবার পড়ালে না ভুলে যাবে, জানা জিনিস ভুলে যাবে, তার থেকে ঠিক আছে। তো এটা হচ্ছে পরের দিনকে বিকেলবেলা। হ্যাঁ, আয়ুষ যাচ্ছে এখন পড়তে, ওর বাবা ওকে দিয়ে আসবে। তো আমি দিয়ে আসি, ওর বাবা তো বেরোচ্ছিল, কাজে যাবে, দোকানে যাবে। তো বললাম তাহলে তুমি দিয়ে এসো, ওর বাবা যেহেতু দোকানে যাচ্ছে, তো বাবার সাথে যাবে। আমাদের বাড়ির একদম সামনের বাড়িতেই ও পড়তে যায়, একটা দুটো বাড়ি পরেই, তো বেশি দূরে নয়। আমি তো নাইটি পরে একটা ওড়না নিয়ে ওকে দিয়ে চলে আসি, আবার ছুটি হওয়ার সময় আনতে যাই। তো এখন যাব হচ্ছে ঘরে গিয়ে এরপরে ঘরটাকে গুছিয়ে নেবো। ঘরের অবস্থাটা ভীষণই খারাপ হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। ওর বাবা স্নান টান করে এখন বেরোলো, এই দেখো গামছা রেখে দিয়েছে বিছানার উপরে। তো আমি এখন এগুলো সমস্ত গুছিয়ে ফেলবো। সকালবেলা ছেলে আর বাবা বেরিয়ে যাওয়ার পরে, মানে বাবা কাজে চলে যায়, ছেলে স্কুলে চলে যায়, তখন ওই টাইমটা আমি এই ঘর বিছানাটা ভালো করে গুছিয়ে টুছিয়ে নিই আর কি। আর এই বিকেলটাও সেম, ওরা দুজনে চলে গেলে আমি মানে একটু রিল্যাক্সভাবে সমস্ত কাজগুলো করি এবং গুছিয়ে নিই ঘরদোরটা। আর সকালে যা যা জামা কাপড় এই যে কেচেছিলাম দুপুরে শোয়ার আগে, সবটা ঘরে তুলে নিয়েছিলাম। মাঝে মাঝেই যখন ইচ্ছা হচ্ছে বৃষ্টি চলে আসছে, আর জামা কাপড় ভিজে যাওয়ার একটা ভয় থাকে। তো এই যে সমস্ত কিছু কিন্তু মেলা রয়েছে, ওগুলোকে আর একটু ভালো করে একটু চারি চারি দেবো, পাখার হাওয়াতে সব সরে সরে এসছে। আর বিছানাটাও ঘেঁটে ঘেঁটে রয়েছে, গুছিয়ে টুছিয়ে নিই, জামা টামাগুলো সমস্ত গুছিয়ে নিই। তো আমি কিছু মানুষকে কিছু একটু উত্তর দিতে চাই। হ্যাঁ,
তো অনেকেই আমার ব্লগ দেখে, তাদের মধ্যে অনেককেই আমি চিনি না, অনেকে হয়তো আমাকে চেনে এরকম। তো যাই হোক, আমি তো সবাইকে চিনি না বা কারা আমার ব্লগ দেখে সেটাও আমি জানি না। তো অনেকে কমেন্ট করে, যারা ভালো কমেন্টই করে, বেশিরভাগ সব আমার কাছে ভালো কমেন্ট আসে। কিন্তু এরকম অনেকে আছে যারা কিনা আমার ব্লগ দেখে, ওই একটা কমেডি ভিডিও তোমরা শুনেছো নিশ্চয়ই, যে ইনস্টাগ্রামে ভিডিও দেখবে ইনস্টাগ্রামে আর কমেন্ট করবে বাড়িতে এসে। ঠিক সেরকমটা আমার সাথে হয়েছে। আমার ভিডিও অনেকে দেখে যারা কিনা আমার বন্ধুবান্ধবদের কাছে আমার ভিডিও দেখে কমেন্ট করে, তাদেরই একটু আমি অ্যান্সারটা দেবো, ঠিক আছে? যারা কিনা আমার ভিডিওতে কমেন্ট করে না কিন্তু আমার বন্ধুবান্ধবদের কাছে কমেন্ট করে, আমার বন্ধুদের থেকেই শুনেছি, যাদেরকে আমি চিনিও না। যাই হোক, তারা অনেকেই বলে, হয়তো তাদের অজান্তেই বলে, যাই হোক আমি তাদের কোনো দোষ ধরছি না, বাট আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। তারা অনেকেই বলে যে আমি বড়লোক বাড়ি থেকে এসেছি, এখানে গরিব বাড়িতে বিয়ে করেছি, ঠিক আছে, অনেক কষ্টে আছি, এরকমটা অনেকে বলে, জানো তো? আমার বন্ধুদেরকেই বলে যে হ্যাঁ, মেয়েটা অনেক কষ্ট করছে, অনেক বড়লোক বাড়ি থেকে এসেছে। তাদেরকে আমি একটুখানি উত্তর দিতে চাই। তো এই কথাটাই বলি যে বিষয়টা হচ্ছে, এই কথাটা আমার একটু খারাপ লেগেছে, কারণ আমার হাজব্যান্ডকে ছোট করা হচ্ছে বলে আমার মনে হয়েছে। আমি চাই না আমার বাবা অথবা আমার হাজব্যান্ড কেউই ছোট হোক বা কাউকে ছোট করে কোনো কথা বলতে, বা কেউ বললে সেটা আমার ভালো লাগবে, সেটা আমার ভালো লাগে না। তো এবার বলি, আমি কিন্তু বিয়ের আগে খুব বড়লোক বাড়ি থেকে উঠে আসিনি এবং বড়লোক ছিলাম না, মধ্যবিত্ত ফ্যামিলিতেই ছিলাম। হ্যাঁ, আমার বাবা একটা ভালো বাড়ি করেছে, সুন্দর বাড়ি করেছে, যেই বাড়িটা করার জন্য সত্যি অনেক টাকা পয়সার দরকার তো হয় আজকালকার দিনে। যাই হোক, যতটুকু করেছে, তো আমার বাবা জমিয়ে করেছে। আমার বাবার খুব ভালো গুণ যে যদি 10 টাকা ইনকাম করতো, তার মধ্যে 4 টাকা অন্তত বাবা জমিয়ে রাখতো। সে যত কষ্টই হোক না কেন সংসার চালাতে, ঠিক কষ্ট করে চালিয়ে নিত, কিন্তু টাকা জমিয়ে রাখতো। জমিয়ে কিন্তু বাড়িটা করেছে। তবে হ্যাঁ, আমার বাবা সেটা ভালোই করেছে। তখন বুঝতাম না, তখন মনে হতো যে আমি এটা খেতে চাইছি, ওটা খেতে চাইছি, কেন আমাকে দিচ্ছে না, বা এটা কিনতে চাইছি, ওটা কিনতে চাইছি, কেন দিচ্ছে না। এখন বুঝি যে টাকা পয়সা জমানোটা দরকার। আমার বাবা যেটা করেছে ঠিকই করেছে। যাই হোক, তোমরা নিশ্চয়ই আমার কথা শুনে বুঝতে পারছো যে আমি কিন্তু বিয়ের আগে খুব বিলাসিতাভাবে জীবন কাটাইনি। আমরা 4টে বোন ছিলাম, আমাদের 4টে বোনকে মানুষ করতে আমার বাবার কিন্তু বেশ কষ্ট হয়েছে। সে কষ্ট করেই আমার বাবা বাড়িটা তৈরি করেছে এবং কষ্ট করেই আমাদেরকে মানুষ করেছে। এবং আমরা ছোটোবেলা থেকেই বলতে গেলে কষ্ট করে মানুষ হয়েই অভ্যস্ত, যে যেটা চাইছি হাতের সামনে পেয়ে যাচ্ছি, এখানে ওখানে ঘুরতে যেতে পারছি, কি টাকা পয়সা নিয়ে বন্ধুদের সাথে বেরিয়ে পড়তে পারছি, এরকম কোনো বিলাসিতা আমরা কোনো দিনই করতে পারিনি। বিশেষ করে আমার বাবা এগুলো পছন্দও করতো না। তবে হ্যাঁ, খাওয়া পড়া আর পড়াশোনা এই সব দিকে না আমার বাবা কোনো দিন অভাব রাখেনি, ঠিক আছে? আমার বাবার কিন্তু আমি কোনো নিন্দা করছি না এবং করতে চাইও না, এবং যেটা ভালো সেটা তো বলতেই হবে। আমার বাবা কোনো দিন খাওয়া দাওয়া আর পড়াশোনার মাইনে বলো, বই খাতা কিনে দেওয়া বলো, ওইগুলো সব সময় ঠিক সময় আমার বাবা নিয়ে এসে দিয়েছে। তবে হ্যাঁ, বিলাসিতা পছন্দ করতো না। আমরা হয়তো ছোট ছিলাম যখন, একটু মায়ের কাছে কান্নাকাটি করতাম, বাবাকে বলতে পারতাম না। ওই পাশের বাড়ির মেয়েটা পুজোতে হচ্ছে গিয়ে ওর বাবা 4টে জামা দিয়েছে, কি 5টা জামা দিয়েছে, আমাকে কেন একটা জামা দিল মা? আমি এরকম বলতাম, আমরা বোনেরা বলতাম। তো মা বলতো যে, মা কখনো কখনো চেষ্টা করতো যে লুকিয়ে আরেকটা হয়তো জামা কিনে দেওয়ার, কিন্তু মায়ের হাতে তো সবটা ছিল না, সবটা ছিল বাবার হাতে। তো যাই হোক, কষ্ট আমরা করেছি, তখনও আমরা কষ্ট করেছি। এবং আমাদের 3 তলা বাড়ি আমাদের বাপের বাড়িতে। তো প্রত্যেক তলায় একটি করেই রুম। নিচের তলাটা প্রথমে থাকতাম, ওপরতলা যখন 2 তলা ছিল তখন ওপরতলাটা ভাড়া থাকতো। মানে সবসময় কিন্তু আমরা একটা রুমেই সবাই, মানে সব বোনেরা মিলে, বাবা মা সবাই আমরা একটা রুমে থেকেই বড় হয়েছি, একটা রুমে কষ্ট করে থেকেই বড় হয়েছি। কারণ ওপরতলাটা যদি ভাড়া দেওয়া হয় তাহলে সেই ভাড়াটা মাস গেলে পাওয়া যাবে এবং সেটা সংসারের কাজে লাগবে, সেই হিসাবে আমার বাবা ভাড়া দিয়ে দিত। তো তারপর যখন 3 তলা হলো তখন আমরা 2 তলায় থাকতাম, আর একদম নিচের তলা আর একদম 3 তলার ওপরটা ভাড়া দেওয়া হয়েছিল। তো ওই আমরা তখনও কিন্তু ওই একটা রুমেই থাকতাম। তো এটাই আমি বলতে চাই তাদের উদ্দেশ্যে, যে তোমাদের খুব ভুল ধারণা যে হয়তো বিয়ের আগে আমি বড়লোক ছিলাম, বিয়ের পর গরিব বাড়িতে এসে পড়েছি, ঠিক আছে? তো এই ভুল ধারণাটা তোমাদের একটু ক্লিয়ার করাটা আমার দরকার ছিল, কারণ এটা তো সত্যিই তোমাদের একটু হলেও ভুল ধারণা, তাই না? আমি তো অতটাও বিলাসিতা করে বড় হইনি। এখন বরঞ্চ দেখো না, বিয়ের পরে আমি আমার বরকে বলি 4টে জামা কিনে দাও, কি এখানে মেলায় যাব, এটা কিনে দাও, ওটা কিনে দাও, এটা খাবো, ওটা খাবো, এটা নিয়ে এসে দাও, রান্না করি, ওটা নিয়ে এসে দাও। আমার
আমার বরকে করি, কিন্তু বিয়ের আগে এগুলো আমি করতে পারতাম না, এগুলো তখন সম্ভব ছিল না, আমার বাবা 4টে বোনকে মানুষ করে পেরে ওঠেনি। যাই হোক, আমি কিন্তু অতটাও গরিব নয় যতটা তোমরা মানে ভাবো। বাড়ি ঘরদোরটা নেই ঠিকই, কিন্তু এখানেও আমার কিন্তু খাওয়া দাওয়া পড়াশোনার এখানেও কোনো অসুবিধা হচ্ছে না। আমি ঠিক আছি, আমি ভালো আছি, এটাই বলতে পারি। তবে হ্যাঁ, আমার হাজব্যান্ড এখনও পর্যন্ত ঘরটা করে উঠতে পারেনি। একটা ঘর করা তো মুখের কথা না, তাই না? তো যাই হোক, তোমাদের যদি কিছু খারাপ বলে থাকি বা তোমাদের খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, তো চলো। তো এখন আমি ওই যে টুকিটাকি কয়েকটা কাজবাজ গুছিয়ে নিয়ে চা নিয়ে বসলাম, একটু আরাম করে রিল্যাক্সে চা খাবো। এই চা খাওয়ার টাইমটা, বিশেষ করে রিল্যাক্সে চা খেতে যে কি ভালো লাগে, সাথে একটু ফেসবুক টেসবুক দেখি ফোনে, মানে খুব ভালো লাগে। মি টাইম কাটাই আর কি, নিজের জন্য সময় দিই। তো এই হচ্ছে চা, গরম গরম চা। দুধ চা অনেক দিন পর করছি। ঘরে দুধ কেনাই থাকে, বাট দুধ চা করে খাই না, আসলে সহ্য হয় না খুব একটা। আর ওয়েদার বুঝেও একটু খাই, বর্ষা টর্ষা পড়লে দুধ চা খেলে ঠিক আছে, শীতকালে দুধ চা খাও, কফি খাও ঠিক আছে, বাট ওই প্রচণ্ড গরমে না গ্যাস হয়ে যায়, ওই জন্য আর খাই না। আবার মায়ের বাড়িতে গিয়ে যখন তখন দুধ চা খাই, কোনো অসুবিধা হয় না, ওখানে গিয়ে খেলে কোনো অসুবিধা হয় না, বাট আমি বাড়িতে খেলে কেন আমার এত গ্যাস হয়ে যায় জানি না। তবে আজকে হবে না, আজকে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা অতটা গরম নেই। তো আমি হাতে যখন ফোনটা ধরে কথা বলি না, আমার প্রচণ্ড হাত ব্যথা করে, আর হচ্ছে হাতটা কাঁপে, আর অল্প একটু কথা বলবো তার জন্য আর ট্রাইপডে লাগানো হয় না, ঠিক আছে? তো চলো খেয়ে নিই। আজকে আমার আবার রিচার্জ শেষ হয়ে যাবে ফোনের, তো রিচার্জটা আমি ভরতে যাব না ওর বাবাকে ভরতে পাঠাবো, তাই ভাবছি। আরও অনেক টুকিটাকি অনেক কাজ আছে, কালকে মাকড়দার স্কুলে যাব, ব্যাগপত্রগুলো গুছিয়ে টুছিয়ে নিতে হবে। মানে সংসারের কাজ কিন্তু শেষ হয় না, আমরা যতই ভাবি যে কাজ শেষ করে ফেলবো, কাজ আর শেষ হয় না। যাই হোক, এখন চাটা খেয়ে নিই রিল্যাক্সে, তারপর আবার চিন্তা করা যাবে। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো আমার মেজদি পাঠিয়েছে, এটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি, পনির আর সয়াবিন দিয়ে ভেজ আর কি। তো ওদের বাড়িতে একটা গেস্ট এসছে, তো বলছিল হায়দ্রাবাদি বিরিয়ানি করেছে, তো আমাকে পাঠিয়েছে। আর ওরা হচ্ছে আমিষ খায় না, যেই কারণে ভেজ করেছে। তো দিদি চিন্তা করছিল যে এইটা আমি ভালো খাবো কি না, কারণ হায়দ্রাবাদি বিরিয়ানিটা তো একটু কলকাতা বিরিয়ানি থেকে অন্যরকম খেতে হয়, বাট আমি ভালো খেয়েছি জানো। আর সাথে একটা সাম্বার বা কোকোনাট চাটনি কিছু একটা ছিল, খুব টেস্টি ছিল। আয়ুষ তো অল্প একটু খেয়ে পড়তে গেছে, আর এগুলো আমি রাত্রে খাবো ডিনারে, অনেকটা দিয়েছে, মানে ডিনারে খেয়েও বেঁচে যাবে। তো তোমাদেরকে একবার দেখালাম, এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আমি কখনো হায়দ্রাবাদি বিরিয়ানি খাইনি, কেমন টেস্ট তাও জানতাম না, কিন্তু একবার খেয়েই খুব ভালো লেগেছে। তো আমি গিয়েছিলাম রিচার্জ করতে, আর আয়ুষের জন্য কর্নফ্লেক্স এনেছি, দুধ দিয়ে গুলে দিলাম, ও খুব ভালো খায়। ছোটোবেলায় এটা প্রচুর খাইয়েছি, কিন্তু তখন অত ভালো খেত না, বাট এখন খুব ভালোবাসে খেতে, ওই জন্য নিজে নিজেই খেয়ে নিচ্ছে। যেই খাবারটা পছন্দ করে না সেটা আমাকে খাইয়ে দিতে হয়, আর যেই খাবারটা পছন্দ করে সেটা নিজে তৃপ্তি করে খায়। তো এটাই হচ্ছে আয়ুষের বিশেষত্ব, জানো তো। তো এখানে এই যে সব গোছালাম, এগুলো আমি যেদিনকে যেই স্কুলে যাওয়ার থাকে সেই স্কুলের বই খাতা বলো জামা কাপড় বলো আমি গুছিয়ে রাখি, তাহলে আমার সুবিধা হয়। এখানে কী করছিস? এই কী করছিস? তো এটা হচ্ছে ওর স্কুল ড্রেস, আমি এই জামাটা পরে যাব, একটু আয়রন করে নিলাম। আর এটা ছেলের ব্যাগ, ছেলের ব্যাগে চেন কেটে গেছে, আমার ব্যাগেও চেন কেটে গেছে দেখো। তো রাস্তায় এখান থেকে টোটোতে উঠে ডোমজুড় যাব, ডোমজুড়ে গিয়ে ওখানে একটা চেনের দোকান আছে, ওখান থেকে সারাবো। তো ওইখান থেকেই সারাই, নাহলে অনেকটা হেঁটে যেতে হতো, নাহলে আজকে যে যাব অনেকটা হাঁটতে হতো, তো যেই কারণে কালকেই সারিয়ে নেবো। তো আবার ভাবছি এই জামাটা পরবো না, জানো তো, জামাটা 2-3 বার পরেছি, নোংরা নোংরা লাগছে। ভাবছিলাম যে আর একদিন পরে কালকে পরে আর কি কেচে দেবো, কিন্তু না থাক, পরবো না, কেমন লাগছে, থাক। যাই হোক, ওইটা ইস্ত্রি করলাম, বেকার, পরবো না। এটা ছেলেকে পরাবো, ছেলের স্কুল ড্রেস, এই আওয়াজ করিস না। তো এটা ছেলের খাতা, আর ছেলের রুমাল হচ্ছে এটা আমার রুমাল। তো এই পার্সটা নেব না, কালকে এই পার্সটা নেব। আর বড় ব্যাগ নিই, ছোট ব্যাগটা নেব, শুধু জলের বোতল থাকবে, কারণ হচ্ছে। আর হ্যাঁ, ছাতাটা কোথায় আছে? ছাতা এই ব্যাগে আছে, ছাতাটা এই ব্যাগে আছে। এই বড় ব্যাগটা আমি নিই, তবে কালকে বড় ব্যাগ নেব না, দাঁড়াও ছাতাটাকে বার। এই যে ছাতা, আচ্ছা ও পিপি, সরে যাও একটু।
তো বড় ব্যাগ নেব না, কারণ হচ্ছে কালকে টিফিনের ব্যবস্থা আছে স্কুল থেকে, মায়েদের বাচ্চাদেরকে খাওয়াবে টিফিনের সময়। কি খাওয়াবে জানি না, ওই ভাত জাতীয় কিছুই আর কি খাওয়াবে। দুপুরে লাঞ্চটা আর কি হবে ওখানেই। আচ্ছা চুপ। যেই কারণে হচ্ছে গিয়ে জলের বোতলটা শুধু নেবো, আর জন্য ছোটো ব্যাগটা নিয়ে যাচ্ছি। এই গুছিয়ে নিলাম। এই তোমাদেরকে খাতাটা দেখাই, এই যে দেখো এই কাজগুলো করে ওখানে। দাঁড়া একটু সামনে থেকে দেখাই। এগুলো হচ্ছে স্পেশাল এডুকেশনের খাতা, ওখানে স্পেশাল এডুকেশনের জন্য যায় আয়ুষ। আর ওই অন্নপূর্ণা স্কুলে হচ্ছে গিয়ে যেমন কেজি 2 এর ক্লাসে যা যা পড়ানো হয় সেগুলোই করে। আর এখানে একটু স্পেশাল এডুকেশন বলতে যেগুলো একটু পিছিয়ে আছে সেগুলো করানো হয় এখানে। এই যে বাবু দাঁড়া একটু সর, এই যে নাম, ঠিকানা, ফোন নাম্বার, এখানে এই যে সেগুলো শিখিয়েছে ম্যাডাম। দেখি সর, দেখাতে দে, এগুলো শিখিয়েছে। তারপরে এই যে 1 রুপিস, সাথে 1 রুপিস ম্যাচিং করা। এই যে ডায়মন্ডের সাথে ডায়মন্ড স্টার এর ম্যাচিং করা। এসব আরও অনেক আছে, আমি দেখাতে পারছি না, ছেলেটা দুষ্টুমি করছে দেখো না। তো যাই হোক এই সব আর কি। তো আমি রোজের এগুলো সব গুছিয়ে নিই। যদি কালকে অন্নপূর্ণা স্কুলে যাওয়ার হতো তাহলে ওই স্কুলের ড্রেস, ওই স্কুলের বই খাতাগুলো গুছিয়ে নিতাম এখন সন্ধ্যাবেলা। তো কালকে যেহেতু মাকড়দা যাবে তো তার বই খাতাগুলো গুছিয়ে নিলাম। এরপর ওকে পড়তে বসাবো। আর আমি কি জামা পরবো দেখি, ওই জামাটা পরবো ভেবে বার করলাম, কিন্তু ভাবছি না ওটা পরবো না, অন্য একটা জামা বার করি। এই এই দুষ্টুমি নয়। তো এই জামাটাই বার করলাম, এই জামাটা কাঁচাই আছে, কালকেই কেচেছিলাম, তো এটাই পরি, ওড়না দেওয়া চুড়িদার। আর কি বলতো, এই জামাটা কেন পরতে যাচ্ছিলাম, ওখানে গেলে আমরা বসি যেখানে, জামা কাপড় প্রচণ্ড নোংরা হয়, যেই কারণে ভাবছিলাম এটা 2 দিন পরেছি, একটু নোংরা হয়েছে এটাই পরে যাই। কিন্তু রাস্তায় আবার যেতে কেমন লাগবে বলো, জামার কালারটা দেখো একটু ভালো করে, নোংরা নোংরা লাগছে, থাক ঠিক আছে এটাই পরে যাই। ওখানে একটু নোংরা হয়, জামা কাপড় বেশি, মেঝেতে বলতে একটা ওই কি বলে ওটা, তিরপল জাতীয় কিছু একটা বলে, ওই জিনিস পেতে আর কি বসা হয়। এবার সেটা তো নোংরা হয়, কারণ সেই জিনিসটা তো আমরা খুব একটা কাচতে পারি না, অনেক দিন ছাড়া সেই জিনিসটা আর কি কাচা হয়, যেই কারণে একটু নোংরা হয় ওই তিরপলটা, সেটা পেতে আর কি মেঝেতে আমরা বসি। যাই হোক এগুলো এখন ব্যাগে ঠুকি নিয়ে আয়ুষকে পড়তে বসাবো। এখন বাজে হচ্ছে 8টা। সকালে একটু পড়তে বসেছিল, এখন 8টা বাজে। 8টা থেকে 9:30 পর্যন্ত একটু পড়াবো। 9:30 কি 9টার মধ্যেই হয়ে যাবে, আজকে বেশি পড়াতে হবে না, শুধু রিভাইজ চলছে এখন, পরীক্ষার জন্য রিভাইজ চলছে। সামনের সোমবার থেকে ফার্স্ট টার্ম এক্সাম শুরু। আজকে একটা এক্সাম ছিল উইকলি টেস্ট, সিঁদুরের কৌটো রেখে এসো। আজকে হচ্ছে বাংলা ছিল, যাও 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 রেখে এসো। তো চলো আমি এখন ওকে পড়তে বসাবো। টাটা করো, টাটা, ওটা রাখো আগে, এই ওইটা রাখো, টাটা বলো, টাটা। তো একটা চিঠি লিখতে হবে জানো তো, ভুলেই গেছিলাম চিঠি লেখার কথা, ভাগ্যিস মনে পড়লো। চিঠিটা মানে একটা দরখাস্ত লিখবো স্কুলে, কালকে যে স্পেশাল স্কুলে যাবে তো সেখানে একটা দরখাস্ত দেব যে আগামী সপ্তাহে ও একদিনও স্কুলে যেতে পারবে না, তার কারণ হচ্ছে ওর 2nd টার্ম এক্সাম হবে আগামী সপ্তাহে। তো 6 দিনই এক্সাম রয়েছে, যেই কারণে ও তো ওই স্কুলটা অ্যাটেন্ড করতে পারবে না, 2টো স্কুল একসাথে কী করে অ্যাটেন্ড করবে, তো ওই জন্য একটা চিঠি দেবো। মাঝখান থেকে একটা পাতা ছিঁড়বো। এই খাতাটা স্পেশালি এই দরখাস্ত লেখার জন্য কিনেছি, খুবই দরকার হয় সাদা পাতা, এবার অসুবিধা হয় যে খাতার পাতা কোত্থেকে পাবো, সেই ড্রয়িং পাতা নষ্ট করতে হয়, ড্রয়িং পাতার খাতা এত দাম, তার থেকে এই খাতাই ঠিক আছে। এই খাতাগুলো 20 টাকা নেয়। অনেক দিন আমার দরখাস্ত লেখা হবে, প্রচুর দরখাস্ত লেখা যাবে। তো চলো